আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওকে, আমাদের এটা একটা লং কোর্স, এমব্রায়োলজি এবং হিস্টোলজি। আলাদা করে তোমরা এমবিবিএস লাইফে দেখবা যে তোমাদের প্রতিদিন টিউটোরিয়াল হয়। টিউটোরিয়ালে কি পড়ায়? অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির আইটেম নেওয়া হয়। সেই আইটেমগুলোর উপর কার্ড ফাইনাল নেওয়া হয়। তারপরে দুইটা কার্ড মিলে টার্ম ফাইনাল হয়, রাইট? তো এখন অ্যানাটমির মধ্যেই কিন্তু আবার আছে হিস্টোলজি, এমব্রায়োলজি। মূলত টার্ম ফাইনাল তোমরা এখনও দাও নাই। তোমাদের যে তিনটা টার্ম আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম, এই টার্ম ফাইনালে তোমাদের এমব্রায়োলজি যে টপিকটা সেটা থাকে। বুঝতে পেরেছ? তাহলে এই জন্য তোমরা প্রতিদিন আইটেমে আসলে এমব্রায়োলজি, হিস্টোলজি, এটা কিন্তু তুমি প্রতিদিন আইটেমে পড়বা না। এটা তোমাকে না নিজেকেই আলাদা আলাদা করে পড়ে এগিয়ে নিতে হয়। রিটেনে এখান থেকে প্রশ্ন আসে এবং টার্মের ভাইবায় তোমাকে এমব্রায়োলজি থেকে প্রশ্ন করে। কার্ডের ভাইবায় কিন্তু এমব্রায়োলজি থেকে প্রশ্ন করে না। আবার ফাইনালি যে প্রফ তোমরা দিবা, প্রফেশনাল পরীক্ষা, ফার্স্ট প্রফ দিবা, সেখানে তো তোমাদেরকে প্রশ্ন করবেই এমব্রায়োলজি থেকে। তো এমব্রায়োলজির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি আর একটা হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজি। তো তোমাদেরকে যখন প্রত্যেকটা সিস্টেম টিউটোরিয়াল টিচাররা পড়াবে, ধরো তোমাকে কেউ লিভার পড়াচ্ছে, প্যানক্রিয়াস পড়াচ্ছে, তো যখন তোমাকে লিভার, প্যানক্রিয়াস বা বিভিন্ন অর্গান পড়াবে, তো বা স্টোমাক পড়াবে, ইন্টেস্টাইন পড়াবে, তো এই সিস্টেম পড়ার সাথে সাথেই 2 থেকে 3 লাইনে এমব্রায়োলজিটাও আলোচনা করে দেয় যে লিভারটা আসলে কোত্থেকে ডেভেলপ করলো, লিভার বার্ড থেকে বা কিভাবে ডেভেলপ হলো, স্টোমাক ডেভেলপমেন্টের সময় তার কত ডিগ্রি রোটেশন হলো, ঠিক আছে, কিভাবে রোটেট হলো। এটা কিন্তু তোমাকে সিস্টেমিক যে অর্থাৎ তোমার যে অ্যাবডোমেন অ্যানাটমি বা বিভিন্ন যে অ্যানাটমি টপিকগুলো, সেখানে কিন্তু সিস্টেমিক এমব্রায়োলজি টিচাররা উল্লেখ করে এবং ভাইবাতেও কিন্তু জিজ্ঞেস করে। যখন তোমার ধরো স্টোমাক ভাইবা হবে, স্টোমাকের তোমার অ্যানাটমিক্যাল পয়েন্টস থেকে শুরু করে তুমি আনুষঙ্গিক যে প্রশ্নগুলো করে স্টোমাক থেকে, শেষের দিকে কিন্তু তোমাকে স্টোমাকের এমব্রায়োলজি জিজ্ঞেস করতে পারে, ডেভেলপমেন্ট জিজ্ঞেস করতে পারে। সো তোমাকে স্টোমাক বলো, লিভার বলো বা বিভিন্ন ভিসেরা থেকে এভাবে বলে যে এটা ডেভেলপমেন্ট বলো। এই যে টিচার বলে যে এই বোনটার ডেভেলপমেন্ট বলো কিংবা এই অর্গানটার ডেভেলপমেন্ট বলো, এটাই হলো অ্যাকচুয়ালি এমব্রায়োলজি, সিস্টেমিক এমব্রায়োলজি। তো যেটা তোমরা আসলে রেগুলার পড়বা, তোমার পড়ার মধ্যেই থাকবা। তোমাদের যেটা প্রবলেম হয়, তোমরা জেনারেল অ্যানাটমি পড়ো না, আবার জেনারেল এমব্রায়োলজি নিজে নিজে পড়ো না। টিচাররা লেকচার ক্লাসে পড়ায়, কিন্তু এটার উপর পরীক্ষা না থাকায় তোমাদের পড়া হয় না। তো এই জন্য জাস্ট আলাদা করে, যাতে এটাতে তোমাদের একটু জোর বাড়ে, গুরুত্ব বাড়ে, আমরা এই কোর্সটা আসলে স্টার্ট করেছি। তো আমি এখানে জেনারেল এমব্রায়োলজির কী কী টপিক পড়াবো সব কিছু কিন্তু আমাদের ওয়েবে দেওয়া ছিল। তো আমি যে লাইভ ক্লাসটা নিব ফেসবুকে, তো স্বাভাবিক তোমরা ফেসবুকে যারা লাইভটা করবা না, পরবর্তীতে এই ক্লাসটা আমরা ওয়েবসাইটে আপলোড করে দিব। তোমরা ওয়েবসাইট থেকে টেনে টেনে স্পিড বাড়িয়ে দেখতে পারবা, রাইট? আর ফেসবুকে ক্লাসটা আসলে থাকবে না, ক্লাসটা তোমরা মূলত পাবা ওয়েবেই। ফেসবুকে শুধু লাইভ হবে, তোমরা যারা লাইভ করতে চাও তারা লাইভ আমার সাথে করবা। আর যারা লাইভ করবা না তারা আর ফেসবুকে খোঁজার দরকার নাই, তারা সরাসরি এই ক্লাসটা পেয়ে যাবে ইউটিউবে। তো আমাদের এমব্রায়োলজির সত্যি কথা হচ্ছে, তোমরা জানো, যেটা আমরা মানব জীবনের ধারাবাহিকতায় যৌন জনন পড়েছি। তো আসলে একটা স্পার্ম এবং ওভাম মানে শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোটটাই তো ধীরে ধীরে বড় হয়ে কি হবে, একটা হিউম্যান বডি হবে, রাইট? সো কিভাবে আসলে এই জাইগোট থেকে হিউম্যান বডি হয় সেটা তো জানবই। বাট এই জাইগোটের জন্য যে স্পার্ম এবং ওভাম ফার্টিলাইজেশন হলো, নিষেক হলো, তাহলে সেই স্পার্ম এবং ওভাম কিভাবে ফর্মেশন হয় সেটাও কিন্তু আমাকে জানতে হবে। এই জন্য জেনারেল এমব্রায়োলজির প্রথম যে টপিকটা আসলে আলোচনা করতে হবে সেটা হলো কিভাবে আমাদের স্পার্মাটোজোয়া, আই মিন শুক্রাণু, এবং ওভাম ডিম্বাণু ফর্মেশন হয়। তো তোমরা নিশ্চয়ই কিছু টার্মের সাথে পরিচিত আছো। আমি ঝটপট টার্মগুলো তারপর একবার লিখে দিই। সেটা হচ্ছে, যেটাকে তোমরা জননাঙ্গ বলতা, সেটাকে ইংলিশে বলা হয় গোনাড। সেটাকে ইংলিশে কি বলে? গোনাড। সো এই গোনাড হচ্ছে দুইটা। যেটা মেল গোনাড তাকে আমরা বলি টেস্টিস, আর যেটা ফিমেল গোনাড
বা জননাঙ্গ, সেটাকে আমরা বলি ওভারি, শুক্রাশয় এবং ডিম্বাশয়। আশা করি তোমরা এই গোনাড ব্যাপারটা জানো। এখন এই টেস্টিস থেকে তৈরি হবে স্পারমাটোজোয়া, আর ওভারি থেকে তৈরি হবে ওভাম বা ডিম্বাণু। এবং এই দুইটাকে আমরা একসাথে বলবো গ্যামেট। ওকে, তাহলে কি দাঁড়ালো? গোনাড হচ্ছে টেস্টিস অ্যান্ড ওভারি। টেস্টিস যা তৈরি করে তার নাম স্পারমাটোজোয়া, ওভারি যা তৈরি করে তার নাম ওভাম, এবং এই স্পারমাটোজোয়া আর ওভাম এই দুইটাকে আমরা একসাথে বলি গ্যামেট। এটা হচ্ছে মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল গ্যামেট, রাইট? এটা হচ্ছে মেল গ্যামেট, এটা হচ্ছে কি ফিমেল গ্যামেট। ওকে, তো এই টার্মগুলো তোমরা সবাই জানো, এবং তোমরা এই শব্দটাও জানো যে জেনেসিস মানে হচ্ছে তৈরি, তৈরির প্রক্রিয়া। সো ফাইনালি এই গ্যামেট যখন আমরা তৈরি করব, গ্যামেট যখন আমরা জেনারেট করব, তখন এটাকে আমরা বলবো গ্যামেটোজেনেসিস। সো গ্যামেট তৈরির প্রক্রিয়া হচ্ছে গ্যামেটোজেনেসিস। আজকে মূলত আমরা ফিমেল গ্যামেট অর্থাৎ ওভাম কিভাবে তৈরি হয়, যেটা আমরা হাইড্রাতেও পড়েছি, মানুষেও পড়েছি, বাট আমরা ইন ডিটেলস পড়বো। সেখানে অনেক কিছুই ছিল না, এখানে অনেক কিছু জানার ব্যাপার আছে। আমরা একদম শুরু থেকে এই ব্যাপারটাকে আসলে ফিল করব। এটা তোমাদের আজীবন কিন্তু কাজে লাগবে। ভবিষ্যতে তুমি পোস্ট গ্রাজুয়েশন করতে তো এটা লাগবেই। যেমন আমি এখন চিন্তা করছি যে আমি এফসিপিএস দিব অ্যানাটমিতে, অলরেডি আমি এমফিল করছি, বাট আমার ইচ্ছা হচ্ছে আমি এফসিপিএস দিব। আবার এই এমব্রায়োলজি পড়তে হচ্ছে, হিস্টোলজি পড়তে হচ্ছে। তোমার মনে হলো তুমি মেডিসিনে এমডি দিবা, মানে এমডি পরীক্ষা দিবা বা এফসিপিএস দিবা, তোমাকে আবার কিন্তু এসব পড়তে হবে। তাহলে একদম পিওর একটা নলেজ কিন্তু তোমার থাকা লাগবে। ঠিক আছে, তুমি যদি শুধু মনে করো যে হ্যাঁ কোনোভাবে আমি টার্মটা বা ফার্স্ট প্রফটা পাস করি তাহলে কিন্তু তো হলোই, সেটার জন্য কিন্তু অল্প দু একটা নোট গাইড পড়লেই হবে। বাট কিছু তথ্য তোমাকে সব সময় মাথায় রাখতে হবে, যাতে তুমি যে কোনো সময় এই তথ্য যদি আসে তুমি যাতে আনসার করতে পারো। তো ভাই আমরা স্টার্ট করবো আসলে গ্যামেটোজেনেসিস দিয়ে। তাহলে গ্যামেটোজেনেসিস ডেফিনেশন সব কিছুই আমরা লিখে দিব, নোট করে দিব। আজকে ফার্স্ট ক্লাস, আমি জাস্ট কিছু একদম বেসিক কথাবার্তা বলবো, আমি একটু লিখে লিখে পড়াবো। আমার এই ক্লাসের স্লাইড নোটটাও আমি দিয়ে দিব আপলোড করে, পাশাপাশি তোমাদের জন্য কিন্তু আলাদা একটা আমরা পিডিএফও দিব। ওকে, এবং আমার বিশ্বাস যে তোমরা কোনো না কোনো বইয়ের পাশাপাশি হয়তো বা কোনো হেল্পিং কোনো একটা নোট রেখেছো। তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের হাতে এখন কোন কোন নোট আছে এবং কোন কোন বই আছে, তোমরা দুটোই কিন্তু আমাকে জানাতে পারো। নোটের সুবিধা হলো সেখানে কোন প্রশ্নটা বিগত বছরে আসছিল সেটা লেখা থাকে, যেটা মেইন বইয়ে থাকে না। অন্তত কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট এটা জানার জন্য কিন্তু আমাদের একটা ওইরকম বই পাশে রাখা লাগবে। আচ্ছা, তাহলে গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে গ্যামেট তৈরির প্রক্রিয়া। তাহলে এই গ্যামেটোজেনেসিস কিন্তু আসলে দুই ধরনের। যদি স্পারমাটোজোয়া ফর্ম করি তার নাম স্পারমাটোজেনেসিস, একদম ছোট বাচ্চার কথা, ছোটবেলার কথা, স্পারমাটোজেনেসিস। এবং যদি ওভাম ফর্ম করি, এই ওভামটাকে বলে সেটার নাম উওজেনেসিস। এবং আজকের আমাদের ক্লাসের বিষয় হলো কিভাবে ফিমেল গ্যামেট তৈরি হয়। সো একটা প্রশ্ন দিয়ে শুরু করি, এটা আব্দুল আলিম স্যারের বইয়ে ছিল ইন্টারমিডিয়েটে, তোমরা জানো কি না বলো তো মেয়েদের এই উওজেনেসিস বা ওভাম তৈরির যে প্রসেসটা, এটা ঠিক কখন থেকে স্টার্ট হয়, কোন সময়ে স্টার্ট হয়? কেউ জানো কি না কমেন্ট করো, আমি পড়ানো স্টার্ট করি। সো আমি হেডলাইন দিলাম উওজেনেসিস। একটু বুঝবা, আই থিঙ্ক এই ব্যাপারটা এখানে যা যা আমরা আলোচনা করব অনেক কিছুই তোমরা ইন্টার লেভেলে আসলে শেখো নাই, ইন্টার লেভেলে শেখা আসলে পসিবলও না। ওকে, আচ্ছা, প্রথম যে কথা, এই উওজেনেসিস এই পুরো ব্যাপারটা ঘটে কোথায়? এই পুরো ব্যাপারটা ঘটে কিন্তু ওভারিতে। ওভারি মানে কি? ডিম্বাশয়ে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে মেয়েদের এই ডিম্বাণু বা ওভাম তৈরির প্রসেসটা মেয়েরা যখন মায়ের পেটে থাকে তখনই শুরু হয়। খুবই ইন্টারেস্টিং বিষয়। আমরা যারা ছেলে আছি আমাদের স্পারমাটোজোয়া তৈরির প্রক্রিয়াটা শুরু হয় আফটার পিউবার্টি,
আই মিন বয়ঃসন্ধির পরে, পিউবার্টির পরে। কিন্তু মেয়েদের তাদের ওভাম তৈরি শুরু হয় যখন তারা মায়ের পেটে থাকে। যখন তারা মায়ের পেটে থাকে, ইন্ট্রা ইউটেরাইন লাইফ, ইন্ট্রা মানে ভেতরে, ইউটেরাইন মানে ইউটেরাস, জরায়ুর ভেতরে যখন থাকে, ওকে, তখনই তাদের এই প্রসেসটা স্টার্ট হয়। তো তোমরা নিশ্চয়ই জানো যে যখন মায়ের পেটে একটা বাচ্চা বড় হয়, প্রথমে কিন্তু তাদের জার্ম লেয়ার তৈরি হয়, ভ্রূণের স্তর তৈরি হয়, এবং একটা সময় ভ্রূণের 4টা আবরণ তৈরি হয়। এর মধ্যে তোমরা বাংলায় পড়েছো অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি পড়েছো না? এই যে কুসুমথলি, যার ইংলিশ হচ্ছে ইয়ক স্যাক, স্যাক মানে থলি, ইয়ক মানে কুসুম, এই সেই কুসুমথলি, যে কুসুমথলির মধ্যে একটা সেল থাকে যাকেই বলে প্রিমর্ডিয়াল জার্ম সেল। এই যে তোমরা জার্ম সেল বলো, জেনে রাখো তোমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে জার্ম সেল মানে মনে হয় স্পার্ম এবং ওভাম, স্পার্ম অ্যান্ড ওভাম। ভাইয়া বিশ্বাস করো এটা না। জার্ম সেল আসলে জনন মাতৃকোষ, যেটা সেটা তোমরা যে বাংলায় জনন মাতৃকোষ বলো না, এই জনন মাতৃকোষটাই আসলে জার্ম সেল। তাহলে জার্ম সেল কিন্তু ডিপ্লয়েড, স্পার্ম অ্যান্ড ওভামকে কিন্তু জার্ম সেল বলা হয় না। তাহলে আমরা প্রথম যে কথাটা আজকে পড়ব, তাহলে শুরুতে আমি একটা শব্দ লিখি, সেই শব্দটা হলো প্রিমর্ডিয়াল জার্ম সেল। বোঝো, যেটা কিন্তু আসলে ডিপ্লয়েড সেল, যেখানে 46 ক্রোমোজোম আছে। এই প্রিমর্ডিয়াল জার্ম সেলটা এটা কোথায় থাকে? এটা তৈরি হয় ইয়ক স্যাকে, এবং পরবর্তীতে এই ইয়ক স্যাক থেকে সেটা মাইগ্রেট করে কোথায় যায়? ওভারিতে। এখন এই ওভারিটা কিন্তু মেয়েদের তখনও ডেভেলপ হয় নাই, তাই আমরা বলতে পারি প্রিম্যাচিউর ওভারি বা ডেভেলপড ওভারি, বা ডেভেলপ হচ্ছে, আসলে এখনো হয় নাই, তাই না? তাহলে প্রথমে আমরা মনে রাখি যে প্রিমর্ডিয়াল জার্ম সেল এইটা ইয়ক স্যাকে স্টার্ট হয়, তৈরি হয়, এবং আমি একবারে লিখি ফ্রম ইয়ক স্যাক কি? ওই যে কুসুমথলি, তাই না? ইয়ক স্যাক, ফ্রম ইয়ক স্যাক টু যে ইম্যাচিউর যে ওভারি আছে সেখানে সে মাইগ্রেট করে। তাহলে প্রিমর্ডিয়াল জার্ম সেল মাইগ্রেটস ফ্রম ইয়ক স্যাক টু ইম্যাচিউর ওভারি। তাহলে দেখো, তাহলে এই যে মেয়েদের ডিম্বাণু বা ওভাম বানাবে সেটা আসলে প্রিমর্ডিয়াল জার্ম সেল। এখন কেন আসলে ওভাম তৈরি হতে হয় বা গ্যামেটোজেনেসিস হতে হয়, আচ্ছা সেটা আমি পরে বলি। তাহলে প্রিমর্ডিয়াল জার্ম সেল, এখান থেকে আমরা দুইটা এমসিকিউ পেলাম, যেটা স্টার্ট হয় কোথায়? এটা স্টার্ট হয় ইয়ক স্যাকের ওয়ালে, এবং সেখান থেকে ফাইনালি সে ওভারির দিকে গেল, কারণ তার আসল জায়গা কিন্তু ওইটা। এখন কি হবে বোঝো? সেখানে যখন সে যাবে, যাওয়ার পর সে মাইটোসিস করতে থাকবে। সো মনে করো একটা প্রিমর্ডিয়াল জার্ম সেল, তার এখন মাইটোসিস হবে। তার মাইটোসিস হয়ে একটা থেকে দুইটা হবে, সেটার আবার মাইটোসিস হবে, 4টা হবে, আবার মাইটোসিস হবে, 8টা হবে, এভাবে কিন্তু মাইটোসিস চলতেই থাকবে, বুঝছো? তাহলে যখন এই মাইটোসিস চলতেই থাকবে, মনে করো প্রিমর্ডিয়াল জার্ম সেল হচ্ছে এইটা, ইয়েলো কালার দিলাম, ওকে, এর ভেতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এটা মাইটোসিস করে যখন একটা থেকে দুইটা থেকে 4টা, সো এরকম 4টা কোষের একটা লেয়ার হবে। কয়টা কোষের লেয়ার? 4টা কোষ যখন হবে, বা এভাবে যখন সংখ্যা বাড়বে,
তার নামটাও তোমরা শুনেছো, সেটাকে বলে স্পারমাটোগোনিয়া। বাট এরপর থেকে আমাদের কিছু টুইস্ট আসবে যেগুলো আমরা আসলে আগে পড়ি নাই। স্পারমাটোগোনিয়া, এই যে ঘটনাটা আমি বলছি, এটা কোথায় ঘটছে জানো? বিফোর বার্থ। তাহলে আমরা এখন মেয়েদের ডিম্বাণু তৈরির যে ঘটনাগুলো বলছি সেটা হচ্ছে বিফোর বার্থ, অর্থাৎ জন্মের আগের কাহিনী। জন্মের আগে একটা মেয়ের যখন কুসুমথলি ইয়ক স্যাক তৈরি হলো, সেই ইয়ক স্যাকের মধ্যে প্রিমোর্ডিয়াল জার্ম সেল তৈরি হলো, যে জার্ম সেলটা ইয়ক স্যাক থেকে মাইগ্রেট করে ওভারির কাছে চলে গেল। সেই ওভারিতে যাওয়ার পর তার কন্টিনিউম সে মাইটোসিস করলো, এবং এই মাইটোসিস করার পর স্পারমাটোগোনিয়া হলো। যেহেতু মাইটোসিস, তাহলে ক্রোমোজোম নাম্বার কিন্তু এখনও ঠিকই আছে, সেটা হচ্ছে 2n অবস্থায় আছে। ক্রোমোজোম নাম্বার কি অবস্থায় আছে? 2n অবস্থায় আছে। এই হচ্ছে স্পারমাটোগোনিয়া, এই হচ্ছে স্পারমাটোগোনিয়া। ওকে, এইটুকু বুঝছো কিনা এইটুকু আমাকে জানাও। আচ্ছা, আমি একটা মনে হয় ঝামেলা করছি, তাই না? আমি তো পড়াচ্ছি ওভাম, তো স্পারমাটোগোনিয়া হবে না, উওগোনিয়া। বাট মেইন ব্যাপারটা হচ্ছে গনিয়া হবে। উওগোনিয়া। যেহেতু ওভাম পড়াচ্ছি, যদি এটা আমরা স্পারমাটোজেনেসিস পড়তাম তখন এটা হয়তো স্পারমাটোগোনিয়া। তাহলে এই ওগোনিয়া এটা কিন্তু ইন্ট্রা ইউটেরাইল লাইফ, অর্থাৎ বিফোর বার্থ এটা কিন্তু হচ্ছে। এইবার কি হয়? এইবার কি হয়? এই যে ওগোনিয়া, এখন সে এনলার্জ হয়। আসলে এই ওভারির মধ্যে কিন্তু অসংখ্য ওগোনিয়া সৃষ্টি হবে। মনে রাখো, নামের শেষে আম মানে সিঙ্গুলার, নামের শেষে আম মানে কি? সিঙ্গুলার। তাহলে একটা ওগোনিয়া, সেটা আমরা বলবো ওগোনিয়াম। বলো, কি বলবো? ওগোনিয়াম। তাহলে এরকম অনেকগুলো ওগোনিয়া তৈরি হয়। এর মধ্যে যে কোনো একটা ওগোনিয়া সে কি হয়? এনলার্জড হয়, বড় হওয়া শুরু করে, যে কোনো একটা। তাহলে এই ওগোনিয়া অনেকগুলো আছে। ওকে, এটা অনেকগুলো আছে। এর মধ্যে যে কোনো একটা, এর মধ্যে একটা, অর্থাৎ সিঙ্গেল, সিঙ্গেল, তখন নামটা হবে ওগোনিয়াম, গোনিয়াম। সেটা কি হবে? এনলার্জড, বড় হয়ে যাবে। মাইটোসিস না, কিন্তু জাস্ট এনলার্জড হবে, আকারে বড় হবে। এবং যখন একটা ওগোনিয়াম এনলার্জড হবে, আকারে বড় হবে, তখন তার নাম হয়ে যাবে, তখন তার নাম হয়ে যাবে প্রাইমারি। প্রাইমারিটাকে আমি এরকম করে লিখতেছি 1 ডিগ্রি, যে 1 ডিগ্রি দিয়ে এভাবে লিখতেছি প্রাইমারি উওসাইট, প্রাইমারি উওসাইট। এটাও কিন্তু ডিপ্লয়েড, কারণ উওগোনিয়াম শুধুমাত্র আকারে বড় হয়েছে। তাহলে ক্রোমোজোমের কিন্তু কোনো চেঞ্জ হওয়ার কথা না, ক্রোমোজোমের কোনো চেঞ্জ হওয়ার কথা না, ক্রোমোজোমের কোনো চেঞ্জ হওয়ার কথা না। তাহলে সিঙ্গেল ওগোনিয়াম এনলার্জড হয়, এবং তখন তার নাম হয় প্রাইমারি ওসাইট। এবং আমি যদি এখন একটা প্রাইমারি ওসাইটের ছবি আঁকি, আমি যদি এখন একটা প্রাইমারি ওসাইটের ছবি আঁকি, তাহলে মনে রাখবা প্রাইমারি ওসাইট মানে এই যে এটা একটা প্রাইমারি ওসাইট, যার ভিতর নিউক্লিয়াস আছে, যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, আই মিন 46টা ক্রোমোজোম আছে। এখন কি হয়? এই যে এ তো ওভারির মধ্যে ছিল, এ তো ওভারির মধ্যে ছিল। সো ওভারির অংশ থেকেই তার চারদিকে কিছু ফ্ল্যাট সেল তৈরি হতে থাকে, চ্যাপ্টা সেল। ফ্ল্যাট সেল মানে বুঝো? ফ্ল্যাট এপিথেলিয়াল সেল, যে স্কোয়ামাস সেল। ওকে, তাহলে এই যে প্রাইমারি ওসাইট, তাহলে ইয়েলো কালারটা কি? ইয়েলো কালারটা হচ্ছে প্রাইমারি ওসাইট। আর হোয়াইট কালারটা হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। এই সেলগুলো আসে কোত্থেকে? ওভারি থেকে। ইয়েলো কালারটা হচ্ছে প্রাইমারি ওসাইট, এবং হোয়াইট কালারটা হচ্ছে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। তো যখন একটা প্রাইমারি ওসাইট তার চারপাশে এরকম একটা ফ্ল্যাট এপিথেলিয়াল সেল দ্বারা সে আবৃত হয়ে যায়, তখন এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় প্রিমর্ডিয়াল ফলিকল,
ভাইয়া খেয়াল করো, প্রিমর্ডিয়াল ফলিকল। প্রিমর্ডিয়াল জার্ম সেল না, কিন্তু ফলিকল। ফলিকল বলতে থলে টাইপের কিছু বোঝায়। যেহেতু প্রাইমারি ওসাইটের চারপাশে একটা আবরণ তৈরি হলো, তার মানে প্রাইমারি ওসাইট একটা আবরণ দ্বারা আবৃত থাকলো, তার মানে একটা থলের মতো স্ট্রাকচার। থলের ভেতর কি ফাঁকা থাকে, সেখানে কেউ থাকে। সো ফলিকল বলতে একটু থলে টাইপের বোঝায়, এবং এটা একদম শুরুতে তৈরি হলো, সেটাকে বলে প্রিমর্ডিয়াল ফলিকল। তাহলে প্রিমর্ডিয়াল ফলিকল জিনিসটা আসলে কি? জিনিসটা হলো সেটা প্রাইমারি ওসাইট, চারপাশে আছে তার ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। বুঝতে পারছো? তাহলে প্রিমর্ডিয়াল ফলিকল, এটার সাথে তুমি একদমই কনফিউজড করবা না, কনফিউজড হবা না প্রিমর্ডিয়াল জার্ম সেলের সাথে। প্রিমর্ডিয়াল জার্ম সেল প্রথমে স্পারমাটোগোনিয়া করছে মাইটোসিস প্রক্রিয়ায়, আর এই স্পারমাটোগোনিয়াটা এনলার্জড হয়েছে, আকারে বড় হয়ে গেল প্রাইমারি উওসাইট। আমি মনে হয় মাঝে মধ্যে স্পারমাটোসাইট বলছি, এটা উও ধরে নাও, ঠিক আছে? আগে স্পারমাটোজেনেসিস পড়ানো উচিত, বাট আমি আগে উওজেনেসিসটা স্টার্ট করছি। তো যখন এই প্রাইমারি ওসাইটের চারপাশে ফ্ল্যাট এপিথেলিয়াল সেল তৈরি হয়, তখন সেটা কি হয়? তার নাম হয় প্রিমর্ডিয়াল ফলিকল। প্রিমর্ডিয়াল ফলিকল, প্রিমর্ডিয়াল ফলিকল। ওকে, এইবার এই প্রিমর্ডিয়াল ফলিকলের যে প্রাইমারি ওসাইট, তার কি হবে? তার কি হবে সেটাই আমরা কিন্তু এখন দেখব। তাহলে আমরা শুরু করি। এইবার হচ্ছে একটা ঘটনা। এই যে প্রাইমারি ওসাইট ডিপ্লয়েড, এবার সে মিওসিস ডিভিশন করা শুরু করবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে মিওসিস দুই প্রকার, প্রথম দ্বিতীয় মিওসিস 1, 2, ফার্স্ট মিওটিক, সেকেন্ড মিওটিক। তো যেটা মিওসিস 1, সেখানেই ক্রোমোজোম কিন্তু হ্রাস পায়, রিডিউস হয়, রাইট? তো যেহেতু আমাদের টার্গেটই হলো, এই গ্যামেটোজেনেসিসের টার্গেটই হলো 46টা ক্রোমোজোমকে আসলে রিডিউস করে 23টা করা। কেননা যখন আবার ফার্টিলাইজেশন হবে, তখন তো আবার 23 মিলে 46 হবে। তো আমাদের টার্গেট যেহেতু হাফ করা, এজন্য অবশ্যই কিন্তু মিওসিস ডিভিশন হতে হবে। তো এই যে ফার্স্ট মিওটিক ডিভিশনটা কিন্তু এখন স্টার্ট হয়ে যাবে কোথায়? এই প্রিমর্ডিয়াল ফলিকলের মধ্যে। তাহলে প্রিমর্ডিয়াল ফলিকলের মধ্যে সে কি করবে? সে স্টার্টস ফার্স্ট মিওটিক ডিভিশন। আচ্ছা, এখন ফার্স্ট মিওটিক ডিভিশনের তোমরা জানো যে প্রথমে আছে প্রোফেজ 1, তার মধ্যে আবার 5টা উপদশা আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মিওসিসে ডিএনএ ডাবল হয় লেপ্টোটিন সাবস্টেজে বা লেপ্টোটিন উপদশায়। কখনো কখনো বলা আছে প্রোফেজের শুরুতে, কোথাও বলা আছে প্রোফেজের আগে। তো বাই দ্য ওয়ে, যখন একটা ডিপ্লয়েড দশা, সে যখন প্রোফেজ দশায় চলে আসবে, মানে মিওসিস 1-এর প্রোফেজ দশায় চলে আসবে, তখন কিন্তু তার ডিএনএ ডাবল হয়ে যাবে। ব্যাপারটা এরকম, প্রাইমারি ফলিকল অর্থাৎ প্রাইমারি ওসাইটের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম এবার এরকম আছে, ক্রোমোজোম এরকম আছে, বাট যখন সে ফার্স্ট মিওটিক ডিভিশন তার হয়ে যাবে, যখন তার হয়ে যাবে, তখন তার ক্রোমোজোম এরকম ডাবল হয়ে যাবে। এই যে ক্রোমোজোম যখন এরকম ডাবল হয়ে গেল, আসলে ক্রোমোজোম ডাবল হয়নি, হয়েছে ডিএনএ ডাবল। ক্রোমোজোম কিন্তু একটাই আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, বাট যখন ক্রোমোজোম এরকম হবে, তখন আমরা এটা বলবো যে তার ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। তার মানে এখানে কিন্তু ডিএনএ, ধরো এখানে ডিএনএ একটা, ক্রোমোজোমও একটা, কিন্তু এখানে ক্রোমোজোম একটা, বাট ডিএনএ হয়ে গেছে ডাবল। তাহলে যদি আমি বলি যে প্রাইমারি ওসাইটের ক্রোমোজোম 2n আর ডিএনএ 2c, ডিএনএকে সি দ্বারা প্রকাশ করা হয় আর ক্রোমোজোম নাম্বারকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ফার্স্ট মিওটিক ডিভিশনের পর ক্রোমোজোম 2nই থাকবে, কারণ ক্রোমোজোম নাম্বার বাড়ে নাই, কিন্তু ডিএনএ ডাবল হয়ে যাওয়ায় ডিএনএ কিন্তু হয়ে যাবে 4c। হিস্টোলজি আমাদের আলাদা গ্রুপে ক্লাস হবে। হিস্টোলজিতে
এইটা তোমার খুব আসে হিস্টোলজির যখন সেল টপিকটা পড়াবো, সেখানে যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম এবং ডিএনএর নাম্বার কোন স্টেজে কি হয় এটা পরীক্ষায় আসে। তাহলে ফার্স্ট মিওটিক ডিভিশন হয়ে গেলে ক্রোমোজোম 2n, বাট ডিএনএ কিন্তু হয়ে যায় কত 4c, মানে দ্বিগুণ হয়ে যায়। সো 2c থেকে ডিএনএ হয়ে গেল 4c, বুঝছো? আচ্ছা, তো এই ফার্স্ট মিওটিক ডিভিশনের মধ্যে কি আছে? লেপ্টোটিন আছে, জাইগোটিন আছে, প্যাকাইটিন আছে, ডিপ্লোটিন আছে, তাই না? দুঃখের বিষয় হলো স্টার্ট করে ফার্স্ট মিওটিক ডিভিশন, বাট অ্যারেস্ট হয়ে যায়, স্টপ হয়ে যায় অ্যারেস্ট ইন ডিপ্লোটিন স্টেজ। এই সব ঘটনা কিন্তু যখন ওই মেয়ে কিছু জানেও না, কিছু বোঝেও না, তারই বয়স মানে কিছুই জানে না সে, তখন থেকে কিন্তু তার স্টার্ট হয়েছে এই ওভাম তৈরি। তাহলে ফার্স্ট মিওটিক ডিভিশন সে স্টার্ট করলো, কিন্তু ডিপ্লোটিন দশায় গিয়ে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ডিপ্লোটিন দশায় গিয়ে অ্যারেস্ট হয়ে গেল। স্টেজ বা সাব স্টেজ যাই বলো, ডিপ্লোটিন দশায় গিয়ে সে স্টপ হয়ে গেল। মানে ফার্স্ট মিওটিক ডিভিশন তার কিন্তু আর কমপ্লিট হইল না। এবং এই যে প্রিমর্ডিয়াল ফলিকল, এই মেয়েদের ওভারির মধ্যে কিন্তু এই প্রিমর্ডিয়াল ফলিকলগুলোই থাকতে লাগলো, বুঝছো? তাহলে দেখো, একটা মেয়ে জন্মের আগে তার ওভারির মধ্যে কিন্তু কি রয়েছে? এখন প্রিমর্ডিয়াল ফলিকল আছে। এখন তুমি বলতে পারো যে অনেকগুলো তো উওগোনিয়া তৈরি হয়েছিল, উওগোনিয়া তৈরি হয়েছিল, রাইট? অনেকগুলো। তো এর মধ্যে তো একটা উওগোনিয়াম এনলার্জ হয়েছে, তাহলে বাকিগুলো কি করলো? সো বাকিগুলো ডিজেনারেট হয়ে যাবে। এবং এখন ওই মেয়েদের ওভারির মধ্যে থাকবে শুধুমাত্র কি? মেয়েদের ওভারির মধ্যে শুধুই থাকবে প্রিমর্ডিয়াল ফলিকল, এবং এই প্রিমর্ডিয়াল ফলিকলের যদি সংখ্যা বলি যে আসলে কত থাকবে, বলা হয় যে একটা বেবি যখন জন্ম নেয়, তখন তার প্রিমর্ডিয়াল ফলিকল থাকে প্রায় 20 লাখের মতো, 2 মিলিয়ন। অ্যাট বার্থ প্রিমর্ডিয়াল ফলিকল থাকে প্রায় 2 মিলিয়ন, কোথাও 7 মিলিয়ন পর্যন্ত বলা আছে। 2 মিলিয়ন থাকে, এত বেশি প্রিমর্ডিয়াল ফলিকল আল্লাহ তাআলা মেয়েদের ওভারিতে দিয়ে দিয়েছে। এবং তারা জন্মের সময় প্রিমর্ডিয়াল ফলিকল ওভারিতে, এই প্রিমর্ডিয়াল ফলিকল নিয়েই তারা জন্ম নেয়, ঠিক আছে? ওকে, এখন বার্থ তো হয়ে গেল, তাহলে আফটার বার্থ কি হবে এবার দেখি। তাহলে আফটার বার্থ, তাহলে স্টার্ট হয়েছিল কিন্তু বিফোর বার্থ, বাট ডিপ্লোটিন স্টেজে গিয়ে কি হয়ে গেল? স্টপ হয়ে গেল। আফটার বার্থ আপ টু পিউবার্টি, তো জন্মের পর থেকে পিউবার্টি পর্যন্ত, পিউবার্টি মূলত 11 to 13 ইয়ার্সে মেয়েদের চলে আসে। 11 থেকে 13 বছর বয়সে মেয়েদের পিউবার্টি, যেটাকে তোমরা বাংলায় বয়সন্ধিকাল পড়ছো, চলে আসে। তো আফটার বার্থ থেকে পিউবার্টি পর্যন্ত মোস্ট অফ দ্য প্রিমর্ডিয়াল ফলিকলস আর ডিজেনারেট। তার মানে জন্মের পর থেকে পিউবার্টি পর্যন্ত এই যে যতগুলো প্রিমর্ডিয়াল ফলিকল, এই যে 20 লাখ ছিল, ম্যাক্সিমামই ডিজেনারেট হয়। ওই যে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া পড়ছো না? সো জেনেটিক্যালি কন্ট্রোল বা নিয়ন্ত্রিত মৃত্যু, অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া, ডিজেনারেট হয়ে যায়। তো যখন তার পিউবার্টি আসে, পিউবার্টি, অ্যাট পিউবার্টি অনলি 40,000, এই সংখ্যাটা লাগবে। অ্যাট পিউবার্টি অনলি 40,000 রিমেইনস, রয়ে যায়। তাহলে দেখো, ছিল কত লক্ষ, জন্মের পর থেকে ডিজেনারেট হতেই থাকে, এবং অ্যাট পিউবার্টিতে বা অ্যারাউন্ড পিউবার্টিতে এটা 40,000 হয়ে যায়।
40,000 হয়ে যায়। এখন মনে করো একটা মেয়ের বয়ঃসন্ধি চলে আসছে, তার এখন প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হবে, এভরি মান্থ তার এখন মেনস্ট্রুয়েশন হবে, রাইট? এইবার কি হবে? তাহলে এভরি মান্থ, তাহলে এই যে একটা মেয়ের 40,000 প্রিমর্ডিয়াল ফলিকল আছে, এভরি মান্থ এই 40,000-এর মধ্যে 5 থেকে 15টা পর্যন্ত, 5 থেকে কয়টা? 5 থেকে 15টা পর্যন্ত প্রিমর্ডিয়াল ফলিকল, তারা এবার নেক্সট কি করবে সেটা আমরা দেখব, বুঝছো? তাহলে প্রত্যেক মাসে তাহলে আছে অনেকগুলোই 40,000, বাট প্রতি মাসে 5 থেকে 15টার মতো প্রিমর্ডিয়াল ফলিকল তারা কিছু একটা করতে থাকে। এখন কিন্তু আমরা জন্মের পরে আসছি, সো আফটার বার্থ, আমরা কিন্তু এখন আফটার বার্থে আছি, জন্মের পরে আছি, ঠিক আছে? তো কি হয়, আমি যদি একটু পরের পেজে ছবি এঁকে দেখাই, তাহলে এই যে 5 থেকে 15টা ফলিকল, তাহলে ফলিকলটা ছিল কীরকম? ফলিকলটা ছিল কীরকম? প্রাইমারি ফলিকলটা ছিল কীরকম? আচ্ছা, কি কালার দেওয়া ছিল? হলুদ কালার ছিল। তাহলে এই যে এটা ছিল প্রাইমারি ওসাইট, এবং তার চারপাশে ছিল ফ্ল্যাট এপিথেলিয়াল সেল। ফ্ল্যাট এপিথেলিয়াল সেল মানে স্কোয়ামাস সেল, এবং এটার নাম ছিল প্রাইমারি ফলিকল, আর আমি লিখছি না। এই যে প্রতি মাসে এরকম 5 থেকে 15টা, 5 থেকে 15টা প্রাইমারি ফলিকল ফার্দার গ্রো করে, ফার্দার গ্রোজ। এরা আরো বড় হয়, বড় হয়ে তাদের চেঞ্জটা কি হয় দেখো, তাদের চেঞ্জ হয়, এই যেটা হচ্ছে প্রাইমারি ওসাইট। আচ্ছা, সেলগুলো কি ছিল? ফ্ল্যাট, ফ্ল্যাট ছিল। এই সেলগুলো এখন কিউবয়েডাল শেপ হয়ে যায়, কিউবের মতো হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এরা ফার্দার গ্রো করে ফ্ল্যাট সেলগুলো এখন হয়ে যায় কিউবয়েডাল সেল। এখন এই কিউবয়েডাল সেলগুলো আবার গ্রো করে, গ্রো করে তার উপরে আবার কিউবয়েডাল সেলের লেয়ার তৈরি হয়। সো তোমরা তো এখনো এটা ক্লাস 10-এ পড়েছো, বাট হিস্টোলজি পড়ো নাই। তো যখন একই রকম সেল মাল্টিপল লেয়ার করে, তখন এটাকে বলে স্ট্রাটিফাইড। স্ট্রাটিফাইড মানে বহু স্তরী। তো যখন মাল্টিপল লেয়ার করলো, এবার আমরা এটাকে বলবো স্ট্রাটিফাইড কিউবয়েডাল সেল। স্ট্রাটিফাইড কিউবয়েডাল সেল, ওকে? স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল সেল। আমরা যেহেতু রেগুলার ক্লাস নিব, তাই আমরা কখনো কোনো ক্লাস 1 ঘন্টার বেশি করব না। আমরা সর্বোচ্চ 45 থেকে 1 ঘন্টার মধ্যেই ক্লাসগুলো শেষ করব, যেহেতু সপ্তাহে 2 দিন এমব্রায়োলজি আবার 2 দিন হিস্টোলজি হবে, এবং এটা অনেক দিন ধরে আসলে চলবে, খুব প্যারা নেওয়ার কিছু নাই। তবে আমি এখন সপ্তাহে 2 দিন নিব, কারণ আমরা এই কোর্সটা আমি অন্তত লেটে শুরু করলাম। তোমার ফার্স্ট টার্মের মধ্যে যা যা থাকবে সেইটুকু আমি দ্রুত আগে পড়িয়ে দিব। এরপর যখন তোমার ফার্স্ট টার্ম শেষ হবে, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, তখন আমি সপ্তাহে কিন্তু একটা করে ক্লাস নিলেই হবে, তখন কিন্তু খুব একটা প্যারা হবে না। তো তোমরা কি জানো যে তোমাদের ফার্স্ট টার্মে এমব্রায়োলজির কতটুকু টপিক থাকবে? কেউ জানলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ফার্স্ট টার্মে এমব্রায়োলজির কতটুকু টপিক থাকবে। কেউ জানলে একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে প্রাইমারি ফলিকল ফার্দার গ্রো করলো, গ্রো করে তার চারদিকে যে ফ্ল্যাট এপিথেলিয়াল সেলটা ছিল, সে এখন কি হয়ে গেল? সে এখন হয়ে গেল স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল সেল। তো যখন সে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল সেল হয়ে গেল, তখন তার নাম আর প্রিমর্ডিয়াল ফলিকল থাকলো না। প্রিমর্ডিয়াল ছিল, এটা প্রিমর্ডিয়াল ফলিকল। তখন তার নাম হয়ে গেল প্রাইমারি ফলিকল, প্রাইমারি ফলিকল। তাহলে প্রিমর্ডিয়াল আর প্রাইমারি ফলিকলের মধ্যে ডিফারেন্স কোথায়? প্রিমর্ডিয়াল ফলিকলের প্রাইমারি ওসাইটের মধ্যে যে সেল, সেটা হচ্ছে ফ্ল্যাট
এপিথেলিয়াল সেল বা স্কোয়ামাস সেল, আর প্রাইমারি ফলিকলের মধ্যে আছে কিউবয়েডাল সেল, সেটা আবার মাল্টি লেয়ার্ড স্ট্রাটিফাইড। কিন্তু ভেতরের যে গোল্লাটা, এই যে হলুদটা, সে কিন্তু তার নাম কিন্তু প্রাইমারি ওসাইটই আছে, তার নাম কি আছে, প্রাইমারি ওসাইটই রয়ে গেছে, তার নাম কিন্তু প্রাইমারি ওসাইটই রয়ে গেছে। ওকে ওকে, এখন কি হবে দেখো, এখন এই যে প্রাইমারি ফলিকল, এই যে প্রাইমারি ফলিকল, আচ্ছা আচ্ছা, এই প্রাইমারি ফলিকলটাকে আমি একটু কপি করে নিচে নিয়ে আসি। আচ্ছা, এই যে প্রাইমারি ফলিকল, এর মধ্যে যে প্রাইমারি ওসাইট আছে, সেই প্রাইমারি ওসাইটের যে সেল মেমব্রেন, সেখান থেকে কিছু গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এই বাইরের দিকে সিক্রেট হবে, গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ এই বাইরের দিকে সিক্রেট হবে। আবার আবার এই যে ফলিকুলার সেল, এগুলোকে আমরা বলবো ফলিকুলার সেল, কারণ এটা এগুলোর কারণেই তো এটার নাম হয়েছে ফলিকল, তাহলে এগুলোকে বলবো ফলিকুলার সেল। এই ফলিকুলার সেল থেকেও ভেতরের দিকে মনে করো এই ব্লু কালার দিই, ভেতরের দিকে আরও এক ধরনের, মানে সেম টাইপেরই বাট তারাও গ্লাইকোপ্রোটিন সিক্রেট করবে তাদের সেল মেমব্রেন থেকে। তাহলে এই যে প্রাইমারি ওসাইটও সিক্রেট করলো গ্লাইকোপ্রোটিন, আবার ফলিকুলার সেল থেকেও ভেতরের দিকে সিক্রেট হলো কি, গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোপ্রোটিনের যে দুইটা মিলে যে একটা লেয়ার তৈরি হলো, এই লেয়ারটার নাম হলো জোনা পেলুসিডা। এই লেয়ারটার নাম কি, জোনা পেলুসিডা। তাহলে আমি এখন একটা কাজ করতে পারি, আচ্ছা কাজ তো করেই দিয়েছি, তাহলে এই যে জিনিসটা, তার মানে আমি একটা ভালো ছবি আঁকি। প্রথমে আমি আঁকি প্রাইমারি ওসাইট, তারপর আমি প্রাইমারি ওসাইটের চারপাশে একটা লেয়ার দিই। মনে করো এই লেয়ারটাই প্রাইমারি ওসাইট থেকেও তৈরি হয়েছে, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, আবার ফলিকুলার সেল থেকেও তৈরি হয়েছে। একটা কালারই থাক, সেটাই মনে হয় ভালো হবে। আর এগুলো তো হচ্ছে ভাইয়া, এগুলো তো হচ্ছে সেই স্ট্রাটিফাইড কিউবয়েডাল সেল। তাহলে এখন কিন্তু এটা কিন্তু স্ট্রাটিফাইড হইল না এই জায়গায়। ওকে, তাহলে এখন এটার নাম প্রাইমারি ফলিকলই আছে, বাট এই মাঝখানে যে একটা লেয়ার চলে আসলো, এটা হচ্ছে, এটার নাম জোনা পেলুসিডা। তোমরা নিশ্চয়ই ডিম্বাণুর আবরণ পড়েছো, ডিম্বাণুর আবরণ। সো ডিম্বাণুর আবরণ, এই যে ভেতরে দেখো এটা প্লাজমা মেমব্রেন যেটা ইয়েলো কালার, বাট তার বাইরে কিন্তু থাকলো কি, জোনা পেলুসিডা। তাহলে এই যে জোনা পেলুসিডা, এইটা কিন্তু আসলে গ্লাইকোপ্রোটিন। জোনা পেলুসিডা এটা আসলে কি, গ্লাইকোপ্রোটিন। তাহলে কি দিয়ে ফর্মড হয়, এটা ফর্মড বাই গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিন সিক্রেটস হয় কোত্থেকে, সিক্রেটস ফ্রম প্রাইমারি ওসাইট অ্যান্ড ফলিকুলার সেল, দুটোই, প্রাইমারি ওসাইট অ্যান্ড ফলিকুলার সেল। ফলিকুলার সেল, প্রাইমারি ওসাইট থেকেও সিক্রেট হয়, ফলিকুলার সেল থেকেও সিক্রেট হয়। তাহলে জোনা পেলুসিডা কি দিয়ে তৈরি, তোমাকে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি আনসার করবে এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, এটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। ওকে, আচ্ছা এইবার যেটা হবে, তো এই যে মাল্টি লেয়ার সেলগুলো, এটা কিন্তু আরও অনেকগুলো লেয়ার, বাট আমরা জাস্ট দুইটা লেয়ার দিছি কারণ আঁকলে অনেক বড় হয়ে যাবে। তো এখন কি হবে, এই যে মাল্টি লেয়ার এই সেলের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। ধরো আমার হাত, এই যে দুইটা লেয়ারের সেল, এই দুইটা লেয়ারের কিছু সেল উপরে চলে যাবে, কিছু নিচে চলে আসবে, ফলে মাঝখানে একটা গ্যাপ, একটা ফাঁকা জায়গার সৃষ্টি হবে। তাহলে এখন ছবিটা কেমন হবে যদি আমি একটু নেক্সট পেজে দেখাই। এখন ছবিটা জাস্ট এরকম হবে, সে আমি একটা
আচ্ছা আমি একটা আগে কি আঁকি, প্রাইমারি ওসাইট আঁকি। প্রাইমারি ওসাইট আঁকি, দেন এইগুলো তো হচ্ছে ফলিকুলার সেল, সো মাল্টি লেয়ার্ড। তার মানে আমি এখানে কিছু লেয়ার দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ছবিটা কিন্তু আলাদা করে তোমাদেরকে আঁকতে দেয়। একটু আঁকতে টাইম লাগবে, আমি যদি আগে থেকে এটা এঁকে রাখতাম ইজি হইতো, কিন্তু আমি একটু ধীরে ধীরে আঁকি। আর এটার কিন্তু কোনো তাড়া নাই। কেন তাড়া নাই বলো তো? কারণ এইটার কিন্তু কালকে আইটেম না, বা ভাইয়া একটু দ্রুত পড়ায় দেন কালকে আইটেম কি করব, এরকম কিছু না। টার্মের আগে যে সিলেবাসটা সেটা আমি কমপ্লিট করব, বুঝছো? বুঝতে পারছো? দেখো কি হলো, কি দাঁড়ালো। এই যে প্রাইমারি ওসাইটটা তুমি দেখছো, মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো। এই যে মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো, এই ফাঁকা জায়গাটাকে বলে অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম সেলগুলো কি স্প্লিট হয়ে গেল, এটাকে বলে অ্যান্ট্রাম। কিন্তু এর মধ্যে কিছু সেল প্রাইমারি ওসাইটের সাথে অ্যাকুমুলেট হলো। অ্যাকুমুলেট মানে ওর সাথে একত্রিত হইলো, এই জায়গায় একসাথে লেগে থাকলো। যেহেতু এই সেলগুলো অ্যাকুমুলেট হয়েছে, কুমুলেট থেকে এটার নাম কিউমুলাস। কিউমুলাস অ্যাকুমুলেট থেকে এটার নাম কি? কিউমুলাস। কার চারদিকে? এই কিউমুলাসটা তাহলে কাকে বহন করছে? উওসাইটকে বহন করছে। উওসাইটকে সে ধরে রাখছে। পরিফেরা, এই ফোরা মানে হচ্ছে বহন করা। সো এটাকে বলে কিউমুলাস উওফোরাস। কিউমুলাস মানে ওর সাথে একসাথে অ্যাকুমুলেট হয়েছে ওখানে, এবং ওভামের মানে প্রাইমারি উওসাইটের চারপাশে আছে, তাই এটার নাম হচ্ছে কিউমুলাস উওফোরাস। কিউমুলাস উওফোরাস, বুঝতে পারছো? কিউমুলাস উওফোরাস। তাহলে দেখো এই সবগুলোই হচ্ছে ফলিকুলার সেল, বাট মাঝখানে একটা আমরা নতুন ক্যাভিটি পেলাম যার নাম অ্যান্ট্রাম। এবং যারা প্রাইমারি ওসাইটের এই সাথে যে একসাথে অ্যাকুমুলেট হলো এই কিছু সেল, তাদের একটা ভিন্ন নাম হলো কিউমুলাস উওফোরাস। এবং এই সময়, ঠিক এই সময়, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস আমি দেইনি, ওই যে জোনা পেলুসিডাটা তো দেই নাই। জোনা পেলুসিডা তো তৈরি হয়েছে, সেটা তো এখন থাকবেই, রাইট? জোনা পেলুসিডা তো থাকবেই। জোনা পেলুসিডা থাকবেই। এখন কি হবে জানো? এইটার চারদিকে, এই যে এইটার চারদিকে একটা, এটার চারদিকে কানেকটিভ টিস্যু তৈরি হবে। কানেকটিভ টিস্যুর একটা থলে তৈরি হবে, থলে, বা কানেকটিভ টিস্যুর একটা মেমব্রেন তৈরি হবে। এই যে কানেকটিভ টিস্যুর মেমব্রেন তৈরি হবে, এগুলো সেল থাকবে আসলে এখানে, জাস্ট এভাবে আঁকছি আর কি। এই যে কানেকটিভ টিস্যুর যে একটা মেমব্রেন তৈরি হলো, এটার নাম হয়ে গেল থিকা। বলো এটার নাম কি? থিকা। সো এই পুরো জিনিসটার নাম হলো থিকা। থিকা মানে আবরণ বলতে পারো। এবং এই থিকাটা কার চারদিকের আবরণ? এই ফলিকল। এটা তো প্রাইমারি ফলিকল থেকেই তো এটা তৈরি হলো। আচ্ছা তাহলে তো এটা ফলিকলের চারদিকে। তাহলে যখন কোনো প্রাইমারি ফলিকলের মধ্যে এরকম ক্যাভিটি চলে আসবে, তখন তার নাম হবে সেকেন্ডারি ফলিকল। সো এটা কিন্তু এখন পুরোটাই সেকেন্ডারি ফলিকল। এবং এই সেকেন্ডারি ফলিকলের চারপাশে একটা থিকা তৈরি হলো। যেহেতু থিকাটা তৈরি হলো ফলিকলের চারপাশে, সেটার নাম থিকা ফলিকুলি। ঠিক আছে? সেকেন্ডারি ফলিকলের চারপাশে থিকা তৈরি হলো, এটার নাম থিকা ফলিকুলি। তাহলে এই ফলিকুলির যে পার্টটা বাইরে, সেটাকে আমি এ দিলাম, যেটা ভেতরে সেটাকে বি দিলাম। এ নাম্বারটা যেহেতু বাইরে, তাই এটাকে আমরা বলবো থিকা এক্সটার্না, যেহেতু এক্সটার্না মানে বাইরে। আর বি পার্টটা যেহেতু ভিতরে, সেটাকে আমি বলবো থিকা ইন্টারনা। বুঝতে পারছো? তাহলে এই পুরো জিনিসটার নাম সেকেন্ডারি ফলিকল। এইখানে অনেকেই কনফিউজড হয়ে যায়, ভাইয়া এটা কিন্তু সেকেন্ডারি ফলিকল, বাট ভেতরে যেটা আছে
সে কিন্তু এখনো প্রাইমারি ওসাইটই আছে, সে কিন্তু এখনো ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট করে নাই। ফার্স্ট মিওটিক ডিভিশন তো স্টার্ট হয়েছিল জন্মের আগে, ডিপ্লোটিন দশায় এই যে থেমে গেল, সেটা কিন্তু আবার নতুন করে স্টার্ট হয়নি। কখন স্টার্ট হবে? ধৈর্য ধরো, আমরা বলবো, কিন্তু এখন কিন্তু একটা সেকেন্ডারি ফলিকল তৈরি হলো, ভেতরে যা আছে তার নাম কিন্তু প্রাইমারি ওসাইটই আছে, ওকে। তোমাকে কিন্তু পরীক্ষায় ওভারির তো হিস্টোলজি আসবে, তো ওভারির হিস্টোলজিতে আবার এই ছবিটা তোমাকে আঁকতে হবে। তাহলে একই সাথে আমি এমব্রায়োলজি পড়াচ্ছি, আবার কিন্তু দেখো হিস্টোলজির একটা ছবিও কিন্তু আঁকা শিখে ফেললা তুমি। বুঝতে পারছো ভাইয়া? বলো এইটুকু বুঝছো কিনা, একবার একটু দেখো যে এখানে কি কি হলো, একবার দেখতে থাকো। জাস্ট 30 সেকেন্ড বা 1 মিনিট একটা রেস্ট নাও, আমরা ওজেনেসিসটা শেষ করে ফেলবো, নাহলে দেরি হবে, ঠিক আছে? তাহলে এই যে সেকেন্ডারি ফলিকলটা তৈরি হলো, একটা ছোট্ট ইনফরমেশন দেই, এই সেকেন্ডারি ফলিকলটা যখন ফুলি ম্যাচিউরড হয়ে যাবে, তখন তার নাম হবে গ্রাফিয়ান ফলিকল। আচ্ছা, গ্রাফিয়ান বানানটা আমি একটু চেক করি, গ্রাফিয়ান বানান পিএইচ না ডাবল এফ, একবার আমি চেক করে নিই। আমার মেডিকেলে এই বানানটা নিয়ে একবার ঝামেলা হয়েছিল, দাঁড়াও আমি একবার চেক করে নিই। ও, বানানটাতে যেখানে ঝামেলা হয়েছিল সেটা হলো গ্রাফিয়ান ফলিকল বানানে ডাবল এ, এটা অনেকের ভুল হয়ে যায়, GR, আমি একটু অন্য কালার দিয়ে দিচ্ছি, ডাবল এ। টিচার এটাতেই আমার ভুল ধরছিল, আমি একটা এ দিছিলাম, সো গ্রাফিয়ান ফলিকল। তাহলে দেখো সেকেন্ডারি ফলিকল যখন ফুলি ম্যাচিউরড হলো তখন তার নাম হলো গ্রাফিয়ান ফলিকল, এবং যখন গ্রাফিয়ান ফলিকল হলো তখন এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে এইবার এই প্রাইমারি ওসাইট সে কিন্তু তার কি করবে বলো, ফার্স্ট মিওটিক ডিভিশনটা কমপ্লিট করবে। তাহলে এখন কিন্তু এই প্রাইমারি ওসাইটের ভেতর যে নিউক্লিয়াস আছে সেখানে কিন্তু 46টা ক্রোমোজোম আছে, 2n অবস্থায় আছে, 46টা ক্রোমোজোম আছে। তাহলে এবার কি হলো, ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট মিওটিক ডিভিশনে কি হয় আসলে, একটা থেকে দুইটা কোষ হয়, দুইটা সেল হয়, এবং এই দুইটা সেলে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, মানে 46টা ছিল এখন 23টা করে হবে। তো ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিট হওয়া মানে প্রাইমারি ওসাইট এখন কি হবে দেখো। তো আমি আর এই ফুল ছবি আঁকছি না, এই পুরো ছবিটা আঁকছি না, মানে এখন যা হবে এই পুরো ছবিতেই হবে, ঠিক আছে? এখন আমি এই ভেতরের ব্যাপারটাই শুধু আঁকছি, অর্থাৎ আমি এইটা ছিল, আমি আগে আঁকি পরে আবার মুছবো, এটা ছিল প্রাইমারি ওসাইট, এর চারদিকে আছে জোনা পেলুসিডা, তার বাইরে তো ভাই ওই যে কুমুলাস, উওফোরাস, দেন ফলিকুলার সেলগুলো আছে, থিকা আছে, এগুলো তো থাকবেই, ওগুলো আর আমি আঁকছি না। তো লক্ষ্য করো ফার্স্ট মিওটিক ডিভিশনে আসলে হয়টা কি, একটা সেল অর্থাৎ এই সেলটাই দুইটা সেল হয়, এই দুইটা সেলের মধ্যে, তাহলে এই নিউক্লিয়াসটা অ্যাট ফার্স্ট দুইটা নিউক্লিয়াস হয়, তো
তো দুইটা নিউক্লিয়াস হয়ে এই মনে করো এটা একটা নিউক্লিয়াস হলো, তাই না? একটা সেল ডিভিশনের প্রথমে কি হয়? ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস ডিভিশন হয়। দেখো নিউক্লিয়াস এই একটা ছিল, এখন একটা থেকে দুইটা হলো, এটা একটা মনে করো। তো এখন এই নিউক্লিয়াসের চারদিকে তো সাইটোপ্লাজম জমা হবে, দেন সেল মেমব্রেন তৈরি হবে। তো এইখানে একটা ঘটনা ঘটে, এই নিউক্লিয়াসটা একটু বেশি কি পায়? একটু বেশি সাইটোপ্লাজম পায়। দেখো এই নিউক্লিয়াসটা একটু বেশি সাইটোপ্লাজম পায়। কোন নিউক্লিয়াসটা? যে কোনো একটা নিউক্লিয়াস বেশি সাইটোপ্লাজম পায়, আর একটা খুব অল্প সাইটোপ্লাজম পায়। তো এই যে যে খুব অল্প সাইটোপ্লাজম পেল, বা বলা হয় যে কখনো কখনো এটা সাইটোপ্লাজমই পায় না, এই তাকেই বলা হয় ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডি, বুঝছো? আর বাকি যেটা থাকলো এই যে বড়, এটাই হলো সেকেন্ডারি ওসাইট। তাহলে এই সেকেন্ডারি ওসাইট, তারও ক্রোমোজোম এখন এন, ফার্স্ট পোলার বডির ক্রোমোজোমও কিন্তু এন, কারণ প্রাইমারি ওসাইটটা ছিল 2n, সেখান থেকে দুইটা সেল হলো, ক্রোমোজোম হয়ে যাবে হাফ, তাহলে এটারও এন, এটারও এন। এবং এই ফার্স্ট পোলার বডি, তার সাইটোপ্লাজমের পরিমাণ খুবই কম থাকার কারণে সে কিন্তু ডিজেনারেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখন তাহলে মেইনলি থাকবে কি? সেকেন্ডারি ওসাইট। তো আমরা এটাও রেখে দিলাম যে ফার্স্ট পোলার বডি। তো এই অবস্থায় কিন্তু আছে। তাহলে ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট হওয়ার পর তৈরি হয় সেকেন্ডারি ওসাইট, যেটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম, এবং ফার্স্ট পোলার বডি, যেটাও হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম। তাহলে এখন কি হবে? এখন ফার্স্ট মেয়োটিক ডিভিশন শেষ করার পর কি? সেকেন্ড মেয়োটিক ডিভিশন। তো সেকেন্ড মেয়োটিক ডিভিশনের, তো এটা জাস্ট লাইক কার মতো? মাইটোসিসের মতো। তো সেখানেও কি আছে? প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। এইবার এই মেয়েদের পদে পদে বাধা, বুঝছো? মেয়েদের কি পদে পদেই বাধা। কি বাধা? তো আমরা মনে হয় জানি যে গ্রাফিয়ান ফলিকল এর মধ্যে আছে সেকেন্ডারি ওসাইট। তাহলে অ্যাট 14 ডেজ, 14 দিন, এটা তোমরা রজচক্রে পড়ছো, অ্যাট 14 ডেজ অফ মেন্স মানে মেনস্ট্রুয়াল সাইকেল, এই 14 দিনে হঠাৎ এলএইচ, লুটিনাইজিং হরমোন ইনক্রিজ, লুটিনাইজিং হরমোন অনেক বেড়ে যায়। তো এই লুটিনাইজিং হরমোন বেড়ে গেলে সেকেন্ডারি ওসাইটটা গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে আসে, যাকে আমরা বলি ওভুলেশন। তাহলে ওভুলেশন মানে বাংলায় ডিম্বপাত, যেটাতে আমরা বলে থাকি যে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বেরিয়ে আসে। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ডিম্বাণু কিন্তু বেরিয়ে আসে না, বেরিয়ে আসে হলো সেকেন্ডারি ওসাইট। তাহলে মনে রাখবা, মেয়েদের যে ওভুলেশনে কিন্তু সেকেন্ডারি ওসাইট বেরিয়ে আসে, ওভাম না। ওভাম এখনও কিন্তু তৈরি হয়নি। কখন তৈরি হবে বলছি। তাহলে অ্যাট 14 ডেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল লুটিনাইজিং হরমোন ইনক্রিজ হয়। এখন ইনক্রিজ হলে সেকেন্ডারি ওসাইট বেরিয়ে আসবে। বাট সেকেন্ডারি ওসাইট যখন দেখছে হাই আল্লাহ, লুটিনাইজিং হরমোন আসছে, আমাকে তো এখন এখান থেকে বের করে দিবে, তখন সে ঠিক 3 ঘন্টা আগে, বের হয়ে যাওয়ার 3 ঘন্টা আগে খুব এক্সাইটেড হয়ে যায়, আল্লাহ আমি তো এখনও কমপ্লিট হইতে পারি নাই, আমি তো কেবল ফার্স্ট মেয়োটিক ডিভিশন কমপ্লিট করছি, সেকেন্ডটা তো কমপ্লিট করতে হবে। তখন সে দ্রুত সেকেন্ড মেয়োটিক ডিভিশন করা শুরু করে। ঠিক আছে, তাহলে অ্যাট 14 ডেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল হঠাৎ লুটিনাইজিং হরমোন বেড়ে যায়। হ্যাঁ, বিফোর 3 আওয়ার্স অফ ওভুলেশন, অর্থাৎ ওভুলেশনের ঠিক 3 ঘন্টা আগে সে সেকেন্ড মেয়োটিক ডিভিশন স্টার্ট করে। বাট দুঃখজনক ব্যাপার, এই সেকেন্ড মেয়োটিক ডিভিশন করতে করতে আবারও সে অ্যারেস্ট হয়ে যায়, বাধা পায়। কোথায়? মেটাফেজ স্টেজে। সেকেন্ড মিওসিসের যে মেটাফেজ 2, সেই মেটাফেজ স্টেজে আবার গিয়ে সে অ্যারেস্ট হয়, বাধা পায়। বুঝছো? এবং এই অবস্থায়, অর্থাৎ মেটাফেজ অবস্থায়, মানে মেটাফেজ দশায় থাকা অবস্থায় সেই সেকেন্ডারি ওসাইটের কি হয়? এক্সপালশন হয়, মানে বেরিয়ে আসে, যাকে আমরা বলি ওভুলেশন। তাহলে ওভুলেশন হয়।
এরপরে কি হয়? ওভুলেশন। ওভুলেশন কোন ফর্মে? ইন দ্য ফর্ম অফ সেকেন্ডারি ওসাইট। ইন দ্য ফর্ম অফ সেকেন্ডারি ওসাইট। তাহলে রিমেম্বার, ওভুলেশন কিন্তু প্রাইমারি ওসাইটের হয় না, ডিম্বাণু এগেরও হয় না, এটা হয় কিন্তু সেকেন্ডারি ওসাইটের। এখন মনে করো এই ওভামটা বেরিয়ে আসছে, এটা তার প্লাজমা মেমব্রেন, তার চারপাশে আছে জোনা পেলুসিডা, এবং সাথে সে যখন বেরিয়ে আসবে, চিন্তা করো, সে যখন এখান থেকে বেরিয়ে আসবে, এই ফলিকুলার সেলগুলো তার চারপাশে কি ছড়ায় ছিটায় থাকবে। এই ফলিকুলার সেলগুলোও কি তার চারপাশে ছড়ায় ছিটায় থাকবে। তখন এই সেলগুলো এরকম ছড়ায় ছিটায় থাকবে, এগুলোকে আমরা বলবো করোনা রেডিয়াটা। করোনা রেডিয়াটা যখন বেরিয়ে আসবে, সেলগুলো ছড়ায় ছিটায় থাকবে, এটাকে আমরা বলবো করোনা রেডিয়াটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ওভুলেশন যে হইল, এখন এই ওভামটা কোথায় আছে? এই ওভামটা এখন অপেক্ষা করছে কোথায়? সে এখন কোথায় আছে? ইন দ্য অ্যাম্পুলা অফ ফেলোপিয়ান টিউব। কি জিনিস এটা? কি জিনিস এটা? মনে করো, ওকে, মনে করো এটা হচ্ছে ওভারি। এই ওভারি থেকে, এই ওভারির মধ্য থেকে যে সেকেন্ডারি যে ওসাইটটা, সেই সেকেন্ডারি ওসাইট, সেই সেকেন্ডারি ওসাইট ধরো, সেই সেকেন্ডারি ওসাইট বেরিয়ে এই যে ফেলোপিয়ান টিউবের একটা ফোলা জায়গায় এসে ওয়েট করবে। এই ফোলা জায়গাটাকে আমরা বলি অ্যাম্পুলা। এখানে এসে ওয়েট করে যে কখন তার সখী না সখা আসবে, কখন স্পার্ম আসবে। তো এই মেয়েটা যদি অবিবাহিত হয়, তাহলে তো স্পার্ম আসার কোনো কারণই নাই। আর যদি বিবাহিত হয়, তাও যে সবসময় স্পার্ম আসবে তা নয়। আচ্ছা, তো যখন স্পারমাটোজোয়া আসবে, এই স্পারমাটোজোয়া আসার পর স্পারমাটোজোয়ার যে, আমরা তো এখন স্পারমাটোজোয়ার স্ট্রাকচার পড়ি নাই, বাট তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, তার মাথায় যে অ্যাক্রোজোম থাকে, এই অ্যাক্রোজোম থেকে যে কিছু এনজাইম ক্ষরণ হয়, হায়ালুরোনিডেজ, এই এনজাইমগুলো করোনা রেডিয়াটাকে ভেদ করে। বুঝছো? তো ভেদ করে ফাইনালি এই স্পার্ম যখন গিয়ে সেকেন্ডারি ওসাইটের সাথে টাচ করে, তখন এই সেকেন্ডারি ওসাইট আবার এক্সাইটেড হয়ে যায়। আরে তুমি এসেছো, তুমি এসে আমাকে টাচ করেছো। তখন সে আবার এক্সাইটেড হয়ে যায়। সে একটা ম্যাজিক টাচের মতো। মানে চিন্তা করো, যদি এই স্পার্ম না আসতো, 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সেকেন্ডারি ওসাইটটা কিন্তু মারা যাইতো। তার মানে একটা মেয়ের সেকেন্ডারি ওসাইট 24 থেকে 48 ঘন্টা, 1 থেকে 2 দিন ওয়েট করে স্পারমাটোজোয়ার জন্য। যদি স্পারমাটোজোয়া আসে, তাকে টাচ করলেই তখন তার মধ্যে কি শুরু হয় বলছি। বাট যদি স্পারমাটোজোয়া না আসে, সে কিন্তু 48 ঘন্টার মধ্যেই মরে যায়। তাহলে দেখো তার আয়ু কত কম, মাত্র 2 দিন। কিন্তু যখন স্পারমাটোজোয়া আসে, সে এতটাই অ্যাক্টিভেটেড হয়ে যায়, এর ফলে ফার্টিলাইজেশন, জাইগোট, একটা মানুষ যেটা 70 থেকে 80 বছর পর্যন্ত তার আয়ু হয়ে যায়। জাস্ট একটা স্পারমাটোজোয়ার টাচের কারণে তার আয়ু কত হলো, তাই না? তো ধরে নিচ্ছি স্পারমাটোজোয়া এসে টাচ করেছে। যদি না করে, তাহলে তো সে গেলই, খেল খতম, আবার রিপিট হবে মেনস্ট্রুয়াল সাইকেল। কিন্তু মনে করো এসে টাচ করলো, এই টাচ করার সাথে সাথে সে অবাক হয়ে গেল, আরে সে তো মেটাফেজ দশায় কি অ্যারেস্ট হয়েছিল। যখনই স্পারমাটোজোয়া গিয়ে তাকে টাচ করলো, সাথে সাথে সে সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট করে ফেললো। সে কমপ্লিট করে ফেললো। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা তো একটু আগে কি দেখাইছি যে ফার্স্ট মিওটিকে কি ছিল?
এই যে একটা পোলার বডি ছিল, রাইট? একটা পোলার বডি ছিল, এই যে এটা ছিল কি, এটা ছিল সেকেন্ডারি ওসাইট, আর এটা ছিল পোলার বডি। বাট স্পারমাটোজোয়া গিয়ে যখন ওকে টাচ করলো, তখন ঘটনাটা কি ঘটে দেখো। তখন ঘটনাটা ঘটে এরকম, এরকম ঘটে। প্রথমে যে পোলার বডিটা ছিল, সে এখন সেকেন্ড মিওটিক ডিভিশন করে সে আরেকটা হয়, তার মানে সেকেন্ড আরেকটা পোলার বডি হয়। আর এই যে সেকেন্ডারি ওসাইটটা আছে, লক্ষ্য করো, এই যে সেকেন্ডারি ওসাইটটা আছে, এটা, এই সেকেন্ডারি ওসাইটের নিউক্লিয়াসটাও কি হয়, সেকেন্ড মিওটিক ডিভিশনের মাধ্যমে কি হয়, আর একটা মনে করো পোলার বডি হয়। তাহলে সেকেন্ডারি এই যে ওসাইট, সেকেন্ডারি যে ওসাইট, সেটা মিওসিস হয়ে সে একটা থেকে দুইটা হবে। আর আগে যে পোলার বডিটা ছিল সেও মিওসিস হয়ে একটা থেকে দুইটা হলো। তাহলে এটা মনে করো ফার্স্ট পোলার বডি, এটা সেকেন্ড পোলার বডি। আর আর এই যে সেকেন্ডারি ওসাইট যে দুইটা নিউক্লিয়াস হলো, দুইটা নিউক্লিয়াসের এই নিউক্লিয়াসটার চারপাশে আবার কি অল্প সাইটোপ্লাজম তৈরি হয়, এবং এ কিন্তু বেশি সাইটোপ্লাজম পেয়ে যায়। এই জিনিসটার নাম এখন হয়ে গেল ওটিড, এবং এই তিনটা হলো পোলার বডি। এই তিনটা হয়ে গেল কিন্তু পোলার বডি। ওকে, এই তিনটা হয়ে গেল কিন্তু পোলার বডি। তাহলে ফাইনালি মিওসিস প্রক্রিয়া কিন্তু চারটা সেলই তৈরি হলো। কেড়ে ফাইনালি মিওসিস প্রক্রিয়া কিন্তু চারটা সেল তৈরি হলো, একটা থাকলো ওটিড, বাকি তিনটা পোলার বডি, এবং এই ওটিডটাই ফাইনালি ম্যাচিউর ওভামে পরিণত হলো। কিন্তু লক্ষ্য করো ভাই, তাহলে ওভাম একটা মেয়ের কখন তৈরি হয়? আফটার ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক হওয়ার পরই একটা মেয়ের ডিম্বাণু তৈরি হয়। আসলে ওই সময় কি হয়, এই সময় এই যে স্পার্ম, এই স্পার্মের নিউক্লিয়াস আসলে এর ভেতর প্রবেশ করে। স্পার্মের এই নিউক্লিয়াসটাকে আমরা বলি প্রো নিউক্লিয়াই, মানে আদি নিউক্লিয়াস, প্রো নিউক্লিয়াস। এবং এই দুই নিউক্লিয়াসের মিলনের ফলে এই জিনিসটার নাম এখন হবে জাইগোট। এই পুরো জিনিসটার নাম হবে এখন কি, জাইগোট। এই পুরো জিনিসটার নাম হবে এখন কি, জাইগোট। আর এই তিনটা পোলার বডি সে তো ডিজেনারেট হয়ে যাবে, সে তো কি হয়ে যাবে, ডিজেনারেট, ডিজেনারেট হবে। ওকে, সো ওটিড আর ওভাম হয় না, ওটিড ওভাম সেম। এখন এই দুইটা নিউক্লিয়াস মিলে এখন এই পুরো জিনিসটাকে আমরা বলবো জাইগোট। তো এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা আসলে ইন্টারমিডিয়েটে শিখি নাই। তাহলে মেয়েদের ওজেনোসিস বা ডিম্বাণু তৈরিটা শুরু হলো তার বিফোর বার্থ, জন্মের আগে শুরু হয়েছে। শুরু হওয়ার পর ডিপ্লোটিন স্টেজে গিয়ে এটা স্টপ হয়েছে, ডিপ্লোটিন স্টেজে গিয়ে স্টপ হয়েছে। ওকে, আচ্ছা, ফার্স্ট মিওটিক ডিভিশনে ডিপ্লোটিন স্টেজে স্টপ হয়েছে। এরপরে জন্মের পর যখন তার পিউবার্টি চলে আসলো, 11 থেকে 13 বছর বয়স, এই সময় প্রতি মাসে 5 থেকে 15টা প্রিমর্ডিয়াল ফলিকল সে কি ফার্দার গ্রো করে ফ্ল্যাট সেলটা কিউবয়েড সেল মাল্টিলেয়ার্ড হইলো, তখন তার নাম হলো প্রাইমারি ফলিকল। এবং এই প্রাইমারি ফলিকল আরও বড় হলো, হ্যাঁ, ফলিকল এবং প্রাইমারি ওসাইটের মাঝে জোনা পেলুসিডা আসলো, এবং একসময় মাঝখানে একটা ফাঁকা জায়গায় অ্যান্ট্রাম তৈরি হলো, কিউমুলাস উওফোরাস তৈরি হলো, তখন তার নাম সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকলটা যখন ফুলি ম্যাচিউরড হয় তার নাম গ্রাফিয়ান ফলিকল। এবং মেনস্ট্রুয়েশনের 14তম দিনে হঠাৎ লুটিনাইজিং হরমোন বেড়ে যায়। সো 3 ঘন্টা আগে, ওভুলেশনের 3 ঘন্টা আগে ফার্স্ট মিওটিক ডিভিশন, কি বলে, যে গ্রাফিয়ান ফলিকল অবস্থায় তো ফার্স্ট মিওটিক ডিভিশন সে কমপ্লিট করে, 3 ঘন্টা আগে কি হলো, তার আবার সেকেন্ড মিওটিক ডিভিশন সে স্টার্ট করলো। স্টার্ট করার পর মেটাফেজ স্টেজে গিয়ে আবার সে অ্যারেস্ট হলো। এই অ্যারেস্ট হলো মেটাফেজ অবস্থায়, সে ওভুলেশন হলো। তাহলে ওভুলেশনটা হয় সেকেন্ডারি ওসাইট অবস্থায়, সেটা অ্যাম্পুলায় ফিলোপিয়ান টিউবে ওয়েট করে। যদি স্পার্মাটোজোয়া এসে তাকে টাচ করে, তখন তার সেকেন্ড মিওটিক ডিভিশন কমপ্লিট হয়ে সে তখন ডিম্বাণু হয়, এবং ফাইনালি স্পার্মাটোজোয়ার যে প্রোনিউক্লিয়াস, ডিম্বাণুর ওভামের প্রোনিউক্লিয়াস মিলে একটা জাইগোট ফর্মেশন হয়। এই হচ্ছে ওজেনেসিস, একদম মানে ক্রিস্টাল কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি তুমি মাথায় রাখতে পারো, আজীবন তোমার এটা কাজে লাগবে, এর বাইরে কিছু লাগবে না।
সো নেক্সট ক্লাসে আমরা স্পারমাটোজেনেসিস পড়ব। আজকে শনিবার আর সোমবার এমব্রায়োলজি, রবি আর মঙ্গলবার হিস্টোলজি। সো কালকে আবার রাত 10টায় আমরা হিস্টোলজি ক্লাস নিব ইনশাআল্লাহ। তো এমব্রায়োলজির বিষয়টা হচ্ছে আমি ফার্স্ট টার্ম পর্যন্ত 2 দিন করে ক্লাস নিয়ে এগিয়ে রাখবো, এরপর আমরা সপ্তাহে 1 দিন পড়ব, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।